স্টেডিয়াম বুলেটিন সহ নিবেদক জ্যাক অলিভল, ইস্টার্ন ইন্ডিয়া's largest selling Ayurvedic herbal body oil. Powered by JIS University, transforming education. শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন কো-প্রেজেন্টেড বাই জ্যাক অলিভল। আমি জয়জ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে। আর স্টেডিয়াম বুলেটিনে প্রচুর ফিডব্যাক আপনাদের পেয়েছি আইপিএল চলাকালীন। আইপিএল শেষ হয়ে গিয়েছে আজকে। অনেকটা কি বলুন তো, অনেকটা মনে হচ্ছে যেন একাদশীর সন্ধ্যায় বসে আছি। মানে দুর্গাপুজো শেষ এবং আজকে নির্ভেজাল আড্ডা দেব ভীষণ স্পেশাল একজনের সঙ্গে, যিনি আমার সঙ্গে রয়েছেন। তার অনেক পরিচয়, প্রথম পরিচয় সেটা হচ্ছে তিনি প্রফেসর, ইউনিভার্সিটি অফ মার্লিন ইউএসের অ্যাডজাংক্ট প্রফেসর এবং একই সঙ্গে ক্রিকেট এনথুজিয়াস্ট ও ক্রিকেট রাইটার ডক্টর রুদ্ররূপ গুপ্তকে স্বাগত জানাচ্ছি এই কলকাতা টিভিতে। রুদ্রদা নমস্কার। এই অসাধারণ সুন্দর স্বনামধন্য কলকাতা টিভির যারা উচ্ছ্বসিত দর্শক, তাদেরকে জানাই আমার স্নিগ্ধ এবং সুস্থ অভিনন্দন। একদমই। এবং শুরু করব আজকের যে মেইন টপিক, সেটা হচ্ছে আরসিবি। গতবার আরসিবি চ্যাম্পিয়ন হয়েছিল এবং তারপর আমরা দেখেছি যে ভিক্টরি প্যারেডে কি হয়েছিল, 11 জনের মর্মান্তিক মৃত্যু। এবং সেই জন্য সবার আগে জানিয়ে রাখি যে খবরটা, সেটা হচ্ছে যে এবার কোনো রকম বিজয় উল্লাস হচ্ছে না। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম ব্যাঙ্গালোর এক আরসিবির এক কর্তার সঙ্গে সকালে, এবং তিনি পরিষ্কার বলছেন যে এবার কোনো রকম কিন্তু বিজয় উল্লাস করা হবে না এবং ভীষণ মানে স্ট্রিক্টলি যা ব্যবস্থা করার সেটা কিন্তু করা হচ্ছে। তাই আইপিএল জিতেছে, এটাই অনেক বড় ব্যাপার। এবং এই যে বিজয় উল্লাসটা, এটা প্রত্যেকে নিজেদের মতো করে করছেন প্রত্যেকে। তবে কোনো বিজয় উল্লাসে যদি কোনো মানে এমন কিছু দুর্ঘটনা ঘটে যায় যেটা কাঙ্ক্ষিত নয়, যেটা গতবার হয়েছিল, সেটা কিন্তু কেউই চায় না। তাই এবার কর্ণাটক সরকারও একেবারে কিন্তু এখানে একদম কড়া মানে রক সলিড ডিফেন্স করছে, এটা বলা বাহুল্য। এবং গতকালের ম্যাচ নিয়ে তো আসবো, আলোচনা করব। আইপিএল নিয়ে মানে ওই যে হয় না আফটার এফেক্ট, ওটা নিয়েও আলোচনা করব, সঙ্গে রুদ্রদত্ত রয়েছে। প্রথমে আসি বিরাট কোহলি সম্পর্কে। বিরাট কোহলি নিয়ে কি বলবো? বিরাট কোহলি নিয়ে বলার কিছুই নেই, কারণ বিরাট কোহলিকে দেখাটাই একটা অভিজ্ঞতা। এবং বিরাট কোহলি যতদিন খেলবেন, ওটাই মনে হয় আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ যে তাকে আমরা ব্যাটিং করতে দেখছি। বিরাট কোহলি গতকাল ম্যাচ জেতার পর হোটেলে গিয়ে একদম মানে বিন্দাস মেজাজে সেলিব্রেট করেন। আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই ছবিটা এই মুহূর্তে ব্যাকড্রপে, যে ক্রুণাল পান্ডিয়া ট্রফি নিয়ে নাচছেন এবং একই সঙ্গে তার সঙ্গ দিচ্ছেন বিরাট কোহলি। বিরাট কোহলির জুড়ি মেলা ভার। এবং এরকম একটা সময়ে এসে বিরাট কোহলি নো লুক শট খেলছেন, বিরাট কোহলি এসে উইনিং শটটাও খেলছেন, 6 মেলে ম্যাচ জেতাচ্ছেন, তার আগে 4 মারছেন। বিরাট কোহলি কাগিজোর আবার মনে করিয়ে দিই, এবারের পার্পেল ক্যাপ উইনার, তাকে 4-4 6-4 মারছেন। করছেন কি বিরাট কোহলি? বয়সকে হার মানিয়েছেন এবং একই সঙ্গে কোথাও গিয়ে মনে হচ্ছে সময়ের থেকে এগিয়ে। আমি একদম রুদ্রদার কাছে সরাসরি প্রশ্ন করব যে রুদ্রদা, বিরাট কোহলিকে তুমি এত বছর ধরে দেখছো, বিরাট কোহলি এই সময় দাঁড়িয়ে তোমার অ্যানালিসিস কি বিরাট কোহলিকে নিয়ে? রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, এই হচ্ছে অ্যাক্রোনিমটা আরসিবির। আমি ইফ আই এম নট রং, সেখানে রয়্যাল মিনস, রয়্যালকে যদি আরেকভাবে আমি ব্যাখ্যা করি, সেটা হবে রিফরমেশন অফ রিদম। যে রিদমটা ইনিশিয়েটেড বা সূচিত হয়েছিল বেশ কিছু বছর আগে, বিরাট কোহলি আসাতে এই রিদমটার একটা রিফরমেশন হয়েছে, মানে নতুন করে সংস্কার করা হয়েছে এই অসাধারণ সুন্দর একটা ছন্দকে, যেখানে বিরাট কোহলির মতো একজন স্টারের বা একজন তারকার জুড়ি মেলা ভার, মানে ওনার যে অবদান, ওনার যে কম্প্রিহেন্সিভ অ্যান্ড ম্যাগনিফিসেন্ট কন্ট্রিবিউশন, এটা কিন্তু রিওয়ার্ডিং এবং প্রাইসলেস। বিরাট, VIRAT, ভি ফর ভিক্টরি, এখানেই কিন্তু জয়ের বীজটা অঙ্কুরিত। আর অন্যদিক থেকে কোহলির কি ফর কিন ডিজায়ার, ডিজায়ার ফর হোয়াট? Desire to bring out that very reformation, and that has been the best key for RCB
to be one of the best winners in the history of IPL. So একদিকে বিরাটের V for victory, অন্যদিকে keen desire to bring out this reformation. এই যে সমীকরণ বা এই যে ইকুয়েশন, এটাই ইটসেলফ একটা রিসার্চ। আর 22 গজে ওইটুকু 22 গজের মধ্যে যে অদ্ভুত সুন্দর করে ব্যাট আর বলের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা যায়, বিরাট কোহলি না আসলে কিন্তু এই ডেফিনিটিভ রিফ্লেকশনটা পৃথিবীবাসী দেখতে পেত না, বা যাদের সম্পর্কে এই কথাগুলো বলা হয় তারা কিন্তু বিয়ন্ড দ্য ডেফিনিশন, যেমন রেসপেক্টেড মিস্টার বিরাট কোহলি। তো উনি ছিলেন, উনি আছেন, উনি থাকবেন। আর এই এভারগ্রিন ফ্লেভার সমগ্র পৃথিবীবাসীর কাছে একটা নবম আশ্চর্যের সামিল। একেবারে এত সুন্দর অ্যানালিসিস রুদ্রদার। আর বিরাট কোহলি নিয়ে কি বলবো, বিরাট কোহলি ফ্যান বেস এত বেশি, মানে শুধুমাত্র বেঙ্গালুরু বলেতে নয়, গোটা বিশ্বে আমি যেসব জায়গায় ম্যাচ কভার করতে গিয়েছি, ইডেন গার্ডেন্সেও যখন ইডেন গার্ডেন্সে ম্যাচ হয়, একটা মানে অংশ পুরো যেন রেড আর্মি দখল করে নেয়। গতকালও তাই হয়েছে। গুজরাট টাইটান্স যেখানে বেশি মানে সমর্থন পাবে, এটা খুব মানে ন্যাচারাল, সেখানে আমরা দেখি যে বিরাট কোহলির জন্য চিয়ারিং। আসলে বিরাট কোহলি হচ্ছে গ্লোবাল আইকন, এবং কেন গ্লোবাল আইকন সেটার পরিচয় তিনি নিজেই দিয়েছেন। একই সঙ্গে এটাও বলবো যে রজত পাতিদার, তিনি ক্যাপ্টেন্সি করেছেন আরসিবির, এবং তার ক্যাপ্টেন্সিতে পরপর দুবার জিতেছে এই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু IPL। তাই তার কন্ট্রিবিউশনটাও কিন্তু মাথায় রাখতে হবে। তিনি এটাই বলছেন যে গতবার IPL চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা বলেছিলাম যে নিজেদের মানে মধ্যেই আলোচনা করেছিলাম যে পরপর দুবার কি চ্যাম্পিয়ন হতে পারবো। আজকে সেই উত্তরটা কিন্তু আমরা পেয়েছি। গতকাল রাতে জেতার পর ওটাই বলছেন যে আজকের দিনটা সেলিব্রেট করব, তবে সেলিব্রেশনটা বেশিক্ষণ নয়, সেলিব্রেশন আজকে হয়ে যাবে, কাল থেকে আবার নতুন একটা দিন এবং আবারও নতুন একটা শপথ যে IPL জয়ের হ্যাট্রিক কি করতে পারবো। কে বলছেন রজত পাতিদার, যিনি আরসিবির ক্যাপ্টেন। আলোচনা শেষ হয়নি, অনেক আলোচনা বাকি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা টিভি। ফিরলাম বিরতির পর, জয়জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। বিরাট কোহলি নিয়ে আলোচনা চলছে, গতকাল রাত থেকেই আলোচনা চলছে। বিরাট কোহলি নিজে খোশ মেজাজে রয়েছেন, ভাংড়া নাচছেন টিম হোটেলে গিয়ে, একদম বিন্দাস মেজাজে রয়েছেন। গতকাল রাতে আমরা দেখি যে একটা টিমের মানে নিজস্ব একটা পার্টি হয়, সেখানেও কিন্তু তাকে নাচতে দেখা যায়, ডান্স করতে দেখা যায়। অনুষ্কা শর্মা ছিলেন, টিমের অন্যান্য সদস্যরাও ছিলেন। তাই ওটাই বলা হচ্ছে একটা মানে ফেস্টিভ মুড যেন আরসিবিকে ঘিরে রয়েছে, আর এটা থাকাই স্বাভাবিক। এই আরসিবি 2008 সাল থেকে দেখছি, 2008-এ যখন তারা প্রথম ম্যাচ খেলেন তখন মনে হলো যে টেস্ট টিমকে মানে তারা টেস্ট টিম সিলেক্ট করে ফেলেছেন। তো পরবর্তীতে বিজয় মালিয়াও সেটা বলেছিলেন। তারপরে এই যে টিমটার ট্রান্সফরমেশন ওই কাছে গিয়েও হচ্ছে না। মানে 2009-এ যতদূর মনে পড়ছে সাউথ আফ্রিকাতে হয় IPL, এবং সেখানে ফাইনালে পৌঁছায় অনিল কুম্বলে ক্যাপ্টেন, সেখানে হেরে যায় ডেকান চার্জার্সের কাছে। তারপরেও একবার ফাইনালে ওঠে আরসিবি, সেখানেও হারতে হয়। তারপরে এত বছর পর আরসিবি গতবার চ্যাম্পিয়ন হয়, এবং চ্যাম্পিয়ন তো হলো ঠিক আছে, পরপর দুবার চ্যাম্পিয়ন। বলে রাখি 2009-10-এ চেন্নাই, 2019-20-তে মুম্বাই পরপর দুবার চ্যাম্পিয়ন হয়েছে। যদি পরপর তিনবার মানে এই IPL জয়ের হ্যাট্রিক করতে পারে আরসিবি, তাহলে কিন্তু একটা নজিরবিহীন ঘটনা ঘটবে, যেটা IPL-এর হিস্ট্রিতে হয়নি। তাই ওটাই বলবো যে কোর টিম অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, যেখানে যে কোর টিমটা রয়েছে সেই কোর টিম রেখে দিয়েছে আরসিবি। এবং যারা নতুন এসছেন, আমি কালকে বলছিলাম, গৌতম দাও ছিলেন ফোন লাইনে, তিনি বলছিলেন যে এই যে রশিক সালাম, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, এরা এত ভালো বোলিং করেছেন। একই সঙ্গে ব্যাটিং লাইন আপটাও যদি আপনারা দেখেন, সেখানেও বিরাট কোহলি শুধু একটা নাম নয়, অন্যান্য ব্যাটারদের কন্ট্রিবিউশন, ভেঙ্কটেশ আইয়ার যিনি KKR-এ ছিলেন তার এই কন্ট্রিবিউশন, সব মিলিয়ে একটা কথাই বলবো যে টিম গেমের জয়গান, টিম গেমের জয়গান গাইছেন রজত পাতিদার। তিনি একটা কথা বললেন গতকাল, খুব ভালো লাগলো, যে এখানে কোনো নাম নেই, এখানে শুধু একটাই নাম, সেটা হচ্ছে আরসিবি, এবং টিম গেমের জয়গান তিনি গাইছেন। এবং একই সঙ্গে এটাও বললেন যে কোচিং স্টাফদেরও কৃতিত্ব দিতে হবে, নাম দেখে তারা প্র্যাকটিস করাননি।
বড় নাম মানে তাদেরকে বেশি সময় দিতে হবে, ব্যাপারটা এরকম নয়। সবাইকে সমান দৃষ্টিতে দেখেছেন কোচেরা, এটাও কিন্তু সাফল্যের অন্যতম কারণ বলে মনে করছেন রজত পাতিদার। এই যে একটা টিম, মানে চ্যাম্পিয়ন টিম হতে গেলে তো অনেক মানে অনেক পথ পেরোতে হয় এবং অনেক অবস্টেকলস আসে, সেগুলোও পেরোতে হয়। পরপর দুবার চ্যাম্পিয়ন হওয়া এটা একটা সাংঘাতিক অনুভূতি। এই চ্যাম্পিয়ন হওয়ার পেছনের এই যে রসদ, মানে তুমি এতজন স্টুডেন্টকে পড়াও, কোনো একটা স্টুডেন্ট হয়তো খারাপ নাম্বার পেলো, তারপরে আবার সে কামব্যাক করলো পরবর্তীতে ভালো নাম্বার পেয়ে, এটাও তো মানে একই মানে প্রতিফলন, মানে মাঠেও এটা ক্রিকেটার একই প্রতিফলন, কি বলবে? 100 বার। যেহেতু পড়াশুনোর জগতে বিরাজ করি ভগবানের আশীর্বাদে এবং মা বাবার দেখানো পথে, তাই একটা কথা না বললে নয়। জয় এখানে খুব প্রাসঙ্গিক একটা উদাহরণ দিতে চেষ্টা করলো যে এটা অমোঘ মন্ত্রগুলো কি কি। ম্যানেজমেন্টের ভাষায় 5 10x অফ লাইফ বলে একটা অসাধারণ সুন্দর কনসেপ্ট আছে, যে ধারণাতে প্রথম ধাপটা, প্রথম স্টেয়ারটাকে বলে সেলফ কনফিডেন্স, মানে আত্মআস্থা। আত্মআস্থা না থাকলে সমষ্টিগতভাবে একটা পরাজয় হওয়ার সত্ত্বেও আমরা ফিরে আসতে কিন্তু পারতাম না। তারপরে আসছি সেলফ বিলিফ, আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস না থাকলে এই যে সমষ্টিগত নিবেদন, এই নিবেদনটা কখনোই সম্ভব হতো না। এই নিবেদনটা আমরা নিশ্চিত করতে পারছি তার ঠিক পরের পর্যায়েতে আমরা দেখতে পাচ্ছি সেলফ এস্টিম বা আত্মপ্রত্যয় বলে একটা সিঁড়িকে। যে সিঁড়িটা না থাকলে আত্মআস্থা এবং আত্মবিশ্বাসের কিন্তু কোনো দাম নেই। আর যেখানে আমরা আত্মপ্রত্যয়কে নিশ্চিত করব, এরকম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বলে একটা অসাধারণ টিমকে বা দলকে ভিত্তি করে, সেখানে তার পরবর্তী পর্যায়ে আসে সেলফ ভিশন বা আত্মদৃষ্টি। দৃষ্টিটা এতটাই প্রখর হতে হবে বা এতটাই উজ্জ্বল হতে হবে, প্রজ্বলিত হতে হবে, সেখানে বুঝতে হবে কোথায় আমরা ভুল করছি আর এই ভুলকে সংশোধন করার অমোঘ মন্ত্রগুলো কি কি, যেটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে ইন দ্য নিয়ার ফিউচার। আর সব শেষের যে সিঁড়িটা বা স্টেয়ারটা, যাকে বলছি সেলফ অ্যানালিসিস বা আত্মবিশ্লেষণ। এই বিশ্লেষণ আছে বলেই ভুলের অন্বেষণ, ভুলের অন্বেষণ আছে বলেই সংশোধন করার একটা অদ্ভুত সুন্দর প্রয়োজন, অদ্ভুত সুন্দর একটা প্রতিভা সম্পন্ন দলগত একটা চেষ্টা, প্রয়োগ এবং উদ্যোগ, যার ফলে আরসিবি কিন্তু আজকে জয়ী, আরসিবি কিন্তু আজকে গ্রহণযোগ্য, আরসিবি কিন্তু আজকে দুর্বার গতিতে এগিয়ে যাওয়া একটা অসাধারণ সুন্দর দল। অবশ্যই আমার একটা কথা মনে পড়ছে, বেশ কয়েক বছর আগে এই আরসিবিরই একজন ক্রিকেটার, নামটা আপনারা জানেন, তাকে নিয়েই চর্চা হচ্ছে, তাকে নিয়ে আমরাও চর্চা করছি, বিরাট কোহলি। তিনি এক জায়গায় বলেছিলেন যে সাফল্য মানুষকে যত না শেখায়, ব্যর্থতা মানুষকে তার থেকে বেশি শেখায়। বিরাট কোহলি জানেন ব্যর্থতার ওই যে আঘাতটা কতটা সাংঘাতিক এবং সেখান থেকে কীভাবে ফিনিক্সের মতো প্রত্যাবর্তন করতে হয় সেটাও বিরাট কোহলি জানেন এবং সেটা করে দেখিয়েছেন। এই বয়সে তিনি উইনিং শট মারছেন আইপিএল ফাইনালে, এবং এই বয়সে যেখানে তিনি ওডিআই ক্রিকেট খেলছেন, মাত্র টেস্ট থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন, টি20 থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন, আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটের কথা বলছি, মানে বছরে ওই গুটি কয়েক ওডিআই ক্রিকেট খেলে নিজের মানসিক দৃঢ়তাটা কোন পর্যায়ে নিয়ে গিয়েছেন যে আইপিএলের মতো এত হেভি কম্পিটিটিভ ক্রিকেট ফিল্ডে তিনি উইনিং শট খেলছেন, নো লুক শট খেলছেন, কাগিজো রাবাডাকে 1 ওভারে 4-4 6-4 মারছেন। এটাই হচ্ছে বিরাট কোহলি, বিরাটের তুলনা বিরাট নিজে। একটা ছোট্ট বিরতি সময় হয়ে গেছে, সঙ্গে থাকুন কারণ আলোচনা আরও রয়েছে। ফিরলাম বিরতির পর, জয়জ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে আমরা আলোচনা করছি আইপিএল নিয়ে। আসলে আইপিএল শেষ হয়েছে, কিন্তু ওই যে হয় না দুর্গাপুজোর পর, মানে পুজোর পরের দিন মনে হয় যেন আর 4টে দিন থাকলে ভালো হতো মা দুর্গা। তো আমাদের ক্ষেত্রে সেটাই হচ্ছে যে আর 2-3 দিন যদি আইপিএলটা থাকতো ভালো হতো। তবে একটা দুর্দান্ত আড্ডার মেজাজে রয়েছে আমি আর রুদ্রদা। এখন যাকে নিয়ে আলোচনা করব তাকে নিয়ে এই মুহূর্তে গোটা বিশ্ব আলোচনা করছে। তাকে নিয়ে আমি বলে দিই, সানাত জয়সূরি আলোচনা করছে, তাকে নিয়ে ক্রিস গেইল আলোচনা করছে। ক্রিস গেইল বলছেন যে 6 মেশিন, নিউ 6 মেশিন। তো প্রত্যেককে আলোচনা যখন করছেন তখন আমাদেরও তো আলোচনা করতে হবে। তার নাম নতুন করে বলে দিতে হবে না, কারণ তার ওই সূর্যের তেজে সব কিছু ছারকার হয়ে যাচ্ছে। নাম বৈভব সূর্যবংশী।
কি করবেন আগামীতে, কটা রেকর্ড ভাঙবেন সেটা তো পরের বিষয়। তবে এবারের আইপিএল আমি একটু বলে রাখি যে হ্যাঁ, তিনি কি করেছেন আর আগামীতে কি কি করতে পারেন। আমি একটু বলে রাখি যে তিনি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন, একই সঙ্গে তিনি ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন হয়েছেন, সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন হয়েছেন, সুপার সিক্সেস অফ দ্য সিজন, 72টা ছক্কা মেরেছেন, 15 বছর বয়স। বৈভব সূর্যবংশী ক্রিকেটটাকে মানে কোন পর্যায়ে নিয়ে গিয়েছেন এটা মানে জাস্ট ভাবা যায় না। আমার খালি একটা কথা মনে পড়ছে বৈভব সূর্যবংশীর, যেদিন হেরে গেলেন কোয়ালিফায়ার 2-তে, তার চোখ দিয়ে জল পড়ছিল এবং তিনি তারপরে লিখলেন যে এই যে বেদনাটা এটা ততদিন থাকবে যতদিন পর্যন্ত না আমরা পরের মরশুমে কামব্যাক করছি এবং আইপিএল ট্রফি জিতছি। বৈভব সূর্যবংশীর বয়স 15, কিন্তু তার ম্যাচুরিটি তার মানে সেই বয়সের থেকে অনেকটা এগিয়ে। শুধুমাত্র সবুজ গালিচায় নয়, শুধুমাত্র তার ওই শর্ট সিলেকশনে নয়, তার ম্যাচুরিটি, তার কথাবার্তায়, তার এই অভিব্যক্তিতেও। তাই আমি একদম সরাসরি প্রশ্ন করব, বৈভব সূর্যবংশী বিস্ময় বালক, সচিনের সঙ্গে অনেকে তুলনা করছেন, আগামীতে তিনি সেই পর্যায়ে যাবেন কিনা সেটা অবশ্যই সময় বলবে। তবে বৈভব সূর্যবংশী এই মুহূর্তে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। তুমি কি বলবে এই বৈভব সূর্যবংশীকে নিয়ে? দারুণ সুন্দর একটা ফুল টস, এখানে না খেলে পারছি না, হয়তো এটাও একটা কাভার ড্রাইভের সমগোত্রীয় উত্তর হতে পারে। বৈভব সূর্যবংশী হচ্ছেন একজন রিয়েল ব্লিস্টারিং ক্রিকেট এক্সপোনেন্ট অ্যালং উইথ হিজ ইমর্টাল রিসার্চ। তার কারণ 15 বছর বয়স হওয়া সত্ত্বেও বয়সটা যে শুধুমাত্র একটা সংখ্যা, ইংরেজিতে যাকে বলে ডিজিট, ঠিক সেই সমীকরণের বশবর্তী হয়েই সূর্য কিন্তু তার যে প্রখর তাপ সেটাকে প্রতি মুহূর্তে বিচ্ছুরিত করার একজন বদ্ধপরিকর। শুধু তাই নয়, শর্ট সিলেকশনের সঙ্গে সঙ্গে তার যে স্মার্ট অ্যাক্টিভিটি, তার যে এক্সক্লুসিভ অবজেক্টিভিটি অ্যান্ড এভারগ্রিন প্র্যাকটিকেবিলিটি, এই অ্যাক্টিভিটি, অবজেক্টিভিটি অ্যান্ড প্র্যাকটিকেবিলিটি, এই তিনটে ওয়েপনকে সঙ্গে করে উনি কিন্তু এগিয়ে যাচ্ছেন সাফল্যের সরণিতে, যাকে আমরা বলতে পারি সাকসেস অফ ইমর্টালিটি। এই ভদ্রলোক যেদিন ক্রিকেট বিশ্ব ছেড়ে অন্য একটা বিশ্বে পদার্পণ করবেন, যাতে সেই সময়টা খুব তাড়াতাড়ি না আসে, আমার মনে হয় এই ইমর্টালিটি কথাটার আরও 4টে প্রতিশব্দ ডিকশনারিতে লেখা হবে এবং তাই জন্য আরও 4 জন পৃথিবী বিখ্যাত লেক্সিকোগ্রাফারকে প্রয়োজন, যার জন্যই আজকে সূর্যবংশী এইভাবে বিরাজ করছেন। আর তার এই প্রখর তাপ, তার এই অসাধারণ সুন্দর আলোড়নে বিচ্ছুরিত যে প্রতিভা, তার যে সূর্য কিরণ, এই কিরণ কিন্তু শেখবার, এই কিরণ কিন্তু উপলব্ধি করবার, এই কিরণ কিন্তু গর্বের সঙ্গে আত্মস্থ করবার, এবং সেই জন্যই মিস্টার সূর্যবংশীর জন্ম হয়েছে এই অসাধারণ সুন্দর পৃথিবীর বুকে। একদমই। আর সূর্যবংশী যে কারণে জন্ম হয়েছে, আমার মনে হয় তার এই ব্যাটিংয়ের জন্যই তার জন্ম, এবং এই ব্যাটিংটা চলতে থাকুক, এই শোটা চলতে থাকুক, এটা তো সবে শুরু। বৈভব সূর্যবংশী একদম মানে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন, এবং অনেকে বলছেন এটা এআই নাকি, সূর্যবংশী কি এআই নাকি, একদম অপটিক্যাল ইলুশন মনে হচ্ছে এই সূর্যবংশীকে। যেভাবে তিনি ব্যাটিং করছেন, যেভাবে জসপ্রীত বুমরাকে 6 মারছেন, প্যাট কামিন্সকে মারছেন, ছাড়খাড় করে দিচ্ছেন, কি করছেন এই বৈভব সূর্যবংশী, আগামীতে আরও করবেন এইটুকু আশা রাখি। তবে ওই যে বললাম যে অনেকে হয়তো বলছেন যে স্লটে বল আসছে, বড় বড় শট খেলছে, এখন কিন্তু মানে কঠিন কন্ডিশনে গিয়ে কিন্তু তিনি সেভাবে সফল হবেন না। তবে বলে রাখি, কোয়ালিফায়ার 2 ম্যাচটা দেখবেন, রবিচন্দ্রন অশ্বিন থেকে অনেকেই বলছেন যে সেখানে কিন্তু প্রতিকূল অবস্থা ছিল, এক এক করে উইকেট পতন, যেখানে যশস্বী জয়সওয়াল আউট হয়ে গিয়েছেন, ধ্রুব জুরেল আউট হয়ে গিয়েছেন, দাসুন সানাকা আউট হয়ে গিয়েছেন, সেই সময় দাঁড়িয়ে তিনি একটা ম্যাচিওর ইনিংস খেলেছেন। তাই এখানেই এই শোটা থেমে যাওয়ার নয়, শো মাস্ট গো অন, এবং বৈভব সূর্যবংশী অবশ্যই নিজের স্টাইলে ব্যাটিং চালিয়ে যাবেন। বৈভব সূর্যবংশী আগামীতে আরও নাম করুক, ইন্ডিয়া জার্সি পরাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। দেবজিৎ সাইকিয়ার সঙ্গে কথা বলছিলাম কিছুদিন আগে, তিনিও বলছিলেন যে অপেক্ষা করো, খুব দ্রুত ইন্ডিয়ান টিমে আসতে চলেছে এই বৈভব সূর্যবংশী।
আর সঙ্গে এটাও বলছি যে কলকাতা নাইট রাইডার্স নিয়ে একটু আলোচনা করতেই হবে। বলে রাখি যে ইডেন গার্ডেন্সের মুকুটে আরও একটি পালক, কারণ পিচ এবং ইডেন গার্ডেন্সকে বেস্ট পুরস্কার, সেরা পুরস্কার দেওয়া হয়েছে এবারে আইপিএলে। এবং তারপর আমরা কথা বলি ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে। কলকাতা টিভিকে কি জানালেন সুজন মুখোপাধ্যায়, ইডেন গার্ডেন্সের পিচ প্রস্তুতকারক, ইডেন গার্ডেন্সের এই সাফল্য, এই যে বেস্ট অ্যাওয়ার্ডটা তারা পেলেন, কি বলছেন সুজন মুখোপাধ্যায়, শুনবো। দেখ, আমরা সারা বছর ধরে প্রচন্ড খাটি, হ্যাঁ, খেটে আমরা কোনো বছর পাই, কোনো বছর পাই না, তবে আমাদের খাটনিটা একই থাকে। এর জন্য আমি পুরো কৃতিত্ব দেবো আমার টিমকে। একটা অসাধারণ টিম আমার আছে ইডেন গার্ডেন যাদবপুরে, যারা টায়ারলেসলি কাজ করে আজকে এই জায়গায় আমাকে পৌঁছেছে। কলকাতা নাইট রাইডার্স হয়তো কিছু করতে পারেনি, 7 নম্বরে শেষ করেছে এবারের আইপিএল, কিন্তু ওটাই সান্ত্বনা পুরস্কার যে সুজন মুখোপাধ্যায় এবং তার টিম দুর্ধর্ষ কাজ করেছে এবং সেটার পুরস্কার তারা পেল এবং আগামীতেও পাবে। এই নিয়ে 4 বার পেয়ে গিয়েছে, অলরেডি 4-5 বার পেয়ে গিয়েছে। তাই এটাই বলবো যে এই সাফল্যের ধারাটা চলতে থাকুক এবং ইডেন গার্ডেন্সের সঙ্গে আগামীতে কলকাতা নাইট রাইডার্সও সেরা পুরস্কার পাক, সেই দিকেও আমাদের নজর থাকবে এবং অবশ্যই সেটাও লক্ষ্য হওয়া উচিত ভেঙ্কি মাইসোর অ্যান্ড টিমের। শেষ করছি আজকের স্টেডিয়াম বুলেটিন। অনেক অনেক ধন্যবাদ রুদ্রদা তোমাকে এতটা সময় দেওয়ার জন্য। শেষ করছি স্টেডিয়াম বুলেটিন। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।